আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, প্রথম লিখিত আইন চালু করেন কে? হামুরাবি। দেখো, ব্যাবিলন। লাল চুনাপাথর বেশি ব্যবহার হতো মথুরা শিল্প রীতিতে। ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল হাতিগুম্ফা শিলালিপিতে। গুপ্ত শাসনে প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলি যে নামে পরিচিত ছিল তা হলো বিষয়। পরেরটা দেখো, ভারতে প্রথম রূপোর মুদ্রা চালু করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরেরটা দেখো, জাদুমন্ত্রের সংকলন হলো অথর্ববেদ। দশাবতার মন্দির রয়েছে কোথায়? দেওঘরে। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। দাক্ষিণাত্যের মাটিতে সবচেয়ে বেশি চাষ হতো কি? তুলো। বাল্লিক দেশের অপর নাম হচ্ছে কি? ব্যাকটেরিয়া। কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হচ্ছে গোলমরিচ। মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি ছিল কার? কনিষ্কের। তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। সত্যকামের মায়ের নাম ছিল জবালা। সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিল যার আমলে? তিনি কে? গন্ডোফার্নেস। পরেরটা দেখো, মিশরকে নীলনদের দান কে বলেছেন? হেরোডোটাস। মেসোপটেমিয়ার কথার অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী দেশ। কৃষিবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে কোন গ্রন্থে? কৃষি পরাশর। মহাভারতের আদির নাম কি? জয়কাব্য। মোগলমারি বৌদ্ধ বিহারের কাছে কোন নদী আছে? সুবর্ণরেখা। গান্ধার মহাজনপদের রাজধানী কি ছিল? নাম কি? তক্ষশিলা। সোয়ানজাংয়ের মতে ভারতবর্ষ কি নামে পরিচিত? ইন্তু। মেগাস্থেনিসের মতে ভারতীয় জনসমাজ কয়টি জাতিতে বিভক্ত ছিল? 7টি। পরেরটা দেখো, কোন সম্রাটের আমলে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়? প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন দেখো, ভারতের কুষাণরা পূর্বে কি নামে পরিচিত ছিল? ইয়োজি। গোত্রকথার প্রাচীন অর্থ কি? দেখো, তোমাদের বইয়ের 56 নম্বর পেজে রয়েছে। এই যে, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র। পরেরটা দেখো, প্রাচীন বাংলার কোন কাপড়ের কদর ছিল? মসলিন। কোন গুপ্ত রাজার আমলে হুন্ডা ভারতীয় উপমহাদেশে অভিযান চালিয়েছিল? স্কন্দগুপ্ত। ভৃগুকচ্ছ কোন নদীর মোহনায় অবস্থিত? নর্মদা। পরেরটা দেখো, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি কি? এটা হচ্ছে, দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 74 নম্বর পেজে রয়েছে। এই যে, এখান থেকে তোমরা করবে। এই দেখো, জৈন ও বৌদ্ধ দুই ধর্মেরই ত্রিরত্ন বলে একটি ধারণা আছে। এখান থেকে করবে, তোমরা পুরোটা করবে। এই যে মূল জিনিসটা, এই যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। এখান থেকে করলে এইটুকুনি হয়ে যাবে। পরেটা দেখো, ক্ষত্রপ কাদের বলা হতো? দেখো, 90 নম্বর পেজে রয়েছে, তোমাদের বইয়ের 90 নম্বর পেজে রয়েছে ক্ষত্রপ। এই দেখো, শাসন ব্যবস্থার সুবিধের জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে। সেই প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ। পরের প্রশ্ন দেখো, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো, তোমাদের বইয়ের 111 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, প্রাকৃত ভাষা কাকে বলে? দেখো, 113 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে দেখো, এই যে বিভিন্ন অঞ্চলে একই ভাষা নানাভাবে উচ্চারণ হতে শুরু হয়, সেই ভাষাগুলোকে প্রাকৃত বলা হতো। প্রকৃত বা আসল থেকে প্রাকৃত কথাটা এসেছে। পরেরটা দেখো, তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? তোমাদের বইয়ের 115 নম্বর পেজে দেখো উত্তরে রয়েছে। এই যে, এখান থেকে লিখবে তোমরা। দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য লেখার প্রচলন এই সময় শুরু হয়। এখান থেকে পুরো লিখতে হবে। এই যে, সাহিত্যে সঙ্গম সাহিত্য বলা হয়। পরেরটা দেখো, কখন ভাষার ব্যবহার শুরু হয়? দেখো, এখানে রয়েছে। দেখো, ভাষার ব্যবহার হয় কথা বলতে গিয়ে আর লিখতে গিয়ে, এই দুই সময় কিন্তু ভাষার ব্যবহার শুরু হয়। আর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, দেখো, মুখের ভাষা ও লেখার ভাষার মধ্যে পার্থক্য কী? দেখো, 113 নম্বর পেজে রয়েছে। এই যে, এখান থেকে মুখের ভাষায় থাকে আঞ্চলিক টান, এই একটা পার্থক্য। আর কিন্তু লিখতে গিয়ে সেসব ব্যবহার করা হয় না, তখন সবাই যাতে পড়ে বুঝতে পারে তেমন ভাষাতেই লেখা হয়। এটাই হচ্ছে পার্থক্য।
দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারী বলা হয় কেন? দেখো 92 পেজে রয়েছে তোমাদের বইয়ে। দেখো এই যে এখান থেকে লিখবে সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এখান থেকে এই পর্যন্ত লিখবে, তাই তাকে বলা হয় সকারী। এই যে পরেরটা দেখো, সভা ও সমিতি বলতে কি বোঝায়? দেখো তোমাদের পাঠ্য বইয়ের 53 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখতে হবে, পরবর্তী বৈদিক যুগে বিদথের কথা পাওয়া যায় না, তার বদলে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। এইটা লিখতে হবে কিন্তু মেন। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, আর গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা করা হতো। দেখো পরেরটা কী বলেছে, দেখো মগধ ও ব্রিজি জনপদ দুটির মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে, কিন্তু একটা বড় প্যারাগ্রাফ রয়েছে, সেখান থেকে পড়ে কিন্তু তোমাদের এটা বুঝে লিখতে হবে। আর আয়ন মার্টিন দেখে একটা ছকে দেওয়া আছে, একটু এখান থেকে তোমরা একটু লিখে নিও। এই যে পরেরটা দেখো, সুমেরীয় সভ্যতা সম্পর্কে কি জানা যায়? 136 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে এখান থেকে এটা কিন্তু পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, স্তূপ, চৈত্য ও বিহার বলতে কি বোঝায়? 126 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে এখান থেকে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ করে নেবে। বিভিন্ন এখানে দেখো পুরোটা লেখা দরকার নেই, শুধু তিনটেই লিখবে, স্তূপ, চৈত্য, এই যে চৈত্য, বিহার, উপরে রয়েছে স্তূপ, শুধু কাকে বলে আর একটা উদাহরণ দিয়ে দেবে। দেখো পরের প্রশ্ন, প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কি সমস্যা তৈরি হয়েছিল? 119 নম্বর পেজে তোমাদের বইয়ে দেখো। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এটা লিখতে হবে। এই যে দেখো, বিহার ও মহাবিহারের মধ্যে পার্থক্য কি কি দেখা যায়? দেখো তোমাদের বইয়ের এটা 126 নম্বর পেজে শুধু বিহার রয়েছে, আর মহাবিহারটা অত ভালোভাবে পার্থক্যটা দেওয়া নেই, সেই জন্য আমি আয়ন মার্টিন থেকে একটু দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। দেখো 157 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই যে এই 5 দাগের প্রশ্নটা। পরেরটা দেখো, গুপ্তযুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। 107 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের, 107 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরেরটা দেখো, টিকা লেখো চন্দ্ররাজের স্তম্ভ। তোমাদের বইয়ের দেখো 93 নম্বর পেজে এই যে টুকরো কথাই রয়েছে। এই যেটা এটা কিন্তু পুরোটা তোমাদের পড়ে এবং তোমাদেরকে নিজের মতো করে লিখতে হবে পুরোটা। দেখো পরেরটা দেখো, মৌর্য আমলের আটবিক ও অরণ্যচরদের সম্পর্কে কি জানা যায়? দেখো 85 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে টুকরো কথায়, এই যে এখানে নিচের দিকে দেখো এই যে আটবিক রয়েছে। দেখো এই যে আটবিক মানে বনে যারা থাকে তারা হচ্ছে আটবিক। এখান থেকে লিখবে এই যে অরণ্যচর। দেখো এই যে পরেরটা দেখো, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? দেখো তোমাদের বইয়ের 71 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এটা লিখবে, এই তোমরা এখান থেকে লিখবে, এই যে গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান, এইখান থেকে এটা পুরোটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। দেখো তোমাদের বইয়ের 70 নম্বর পেজে রয়েছে। এই যে মূল নীতি। দেখো জৈন ধর্মের 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। এই 4টে কথাই তোমাদের লিখতে হবে, 1 ক খ গ ঘ। পরেরটা দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। 88 নম্বর পেজ দেখো রয়েছে। এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার কঠোরতা কেমন ছিল? দেখো 55 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে এইটা এখান থেকে লিখতে হবে, এখান থেকে এইটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মৌর্য শিল্পকলার পরিচয় দাও। 123 নম্বর পেজে তোমাদের বইয়ে রয়েছে। দেখো এই যে মৌর্য আমলের শিল্প চর্চা, এটাই তোমাদের লিখতে হবে। এই যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কিভাবে গড়ে উঠেছিল? 137 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে দেখো ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগ, এখান থেকে পড়ে তোমরা লিখবে। এই যে এই পর্যন্ত, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।